রবীন্দ্রনাথ ঠাকুরের কালান্তর প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত ছোট ও বড় প্রবন্ধের দ্বিতীয় পর্ব। কিন্তু রিপু অন্ধ, সে উপস্থিত কালকেই বড় করিয়া দেখে, অনাগতকে উপেক্ষা করে। ধর্মের দোহাইকে সে দুর্বলতা এবং শৌখিন ভাবুকতা বলিয়া অবজ্ঞা করে। অভাবনীয় প্রত্যাশার আনন্দে উৎফুল্ল হইয়া ইংরেজের এই রিপুর কথাটাকে ভারতবর্ষ সামান্য বলিয়া জ্ঞান করিয়াছিল। যে সমস্ত ইংরেজ এদেশে রাজসেরেস্তার আমল বা পণ্যজীবী, তাহারা ভারতবর্ষের অত্যন্ত বেশি নিকটে আছে। এই নিকটের দৃশ্যের মধ্যেই তাদের প্রতাপ, তাদেরই ধন সঞ্চয় সবচেয়ে সমুচ্চ। আর ভারতবর্ষের 30 কোটি মানুষ তাদের সমস্ত সুখ দুঃখ লইয়া ছায়ার মতো অস্পষ্ট, অবাস্তব ও ম্লান। এই কাছের ওজনে, এই উপস্থিতকালের মাপে ভারতবর্ষের দাবি ইহাদের কাছে তুচ্ছ। তাই যে কোনো বড়লাভের প্রভাবে ভারতবর্ষ কিছুমাত্র আত্মশক্তি লাভ করিবে, তাহা ক্ষীণ হইয়া, খণ্ডিত হইয়া, রক্তশূন্য হইয়া আমাদের কাছে পৌঁছিবে, অথবা অর্ধপথে অপঘাত মৃত্যুতে মরিয়া ভারতভাগ্যের মরুপথকে ব্যর্থ সাধু সংকল্পের কঙ্কালে আকীর্ণ করিবে। এই বাধা দিবার শক্তি যারা বহন করিতেছে, অব্যাহত প্রতাপের মদের নেশায় তারা মাতোয়ারা। কঠিন সাজাত্যাভিমানের স্তর সঞ্চিত আবরণে তাহাদের মন ভারতবর্ষের মানুষ সংস্পর্শ হইতে বিচ্ছিন্ন। ভারতবর্ষ ইহাদের কাছে একটা অতি প্রকাণ্ড সদাগরি বা সরকারি আপিস। এদিকে ইংল্যান্ডের যে ইংরেজ আমাদের ভাগ্যনায়ক, তার রক্তের সঙ্গে ইহাদের রক্তের মিল। তার হাতের উপরে ইহাদের হাত, তার কানের কাছে ইহাদের মুখ, তার মন্ত্রণাগৃহে ইহাদের আসন, তার পলিটিক্যাল নাট্যশালার নেপথ্য বিধান গৃহে ইহাদের গতিবিধি। ভারতবর্ষ হইতে নিরন্তর প্রবাহিত হইতে হইতে ইংল্যান্ডের ইংরেজ সমাজের পরতে পরতে ইহারা মিশিয়ে আছে। সেখানকার ইংরেজের মনস্তত্ত্বকে ইহারা গড়িয়া তুলিতেছে। ইহারা নিজের পক্ষকেশের শপথ করে, অভিজ্ঞতার দোহাই পারে, এবং আমরাই ভারত সাম্রাজ্যের শিখর চূড়াকে অপরিমিত উচ্চ করিয়া তুলিয়াছি এই বলিয়া ইহারা অপরিমিত প্রশ্রয় দাবি করে। এই অভ্রভেদী অভিমানের ছায়ান্তরালে আমাদের ভাষা, আমাদের আশা, আমাদের অস্তিত্ব কোথায়? ইহাকে উত্তীর্ণ হইয়া আপিসের প্রাচীর ডিঙাইয়া 30 কোটি ভারতবাসীকে মানুষ বলিয়া দেখিতে পায়, এমন অসাধারণ দৃষ্টিশক্তি কার কাছে প্রত্যাশা করিব? যে দূরবর্তী ইংরেজ ইউরোপীয় আবহাওয়ার মধ্যে আছে বলিয়াই অন্ধ স্বার্থের কুহক কাটাইয়া ভারতবর্ষকে উদার দৃষ্টিতে দেখিতে পায়, ইহারা তাহাদিগকে জানায় যে নিচের আকাশের ধূলি নিবিড় বাতাসের মধ্য দিয়া দেখায় বাস্তবকে দেখা, উপরের স্বচ্ছ আকাশ হইতে দেখায় বস্তুতন্ত্র বিরুদ্ধ। ভারত শাসনে দূরের ইংরেজের হস্তক্ষেপ করাকে ইহারা স্পর্ধিত অপরাধ বলিয়া গণ্য করে। ভারতবাসীকে এই কথাটা মনে রাখিতে হইবে, ইংরেজ বলিয়া যে একটি মহৎ জাতি আছে, প্রকৃতপক্ষে সেই যে ভারত শাসন করিতেছে তাহা নহে। ভারত দফতরখানার বহুকাল ক্রমাগত সংস্কারের অ্যাসিডে কাঁচা বয়স হইতে জীর্ণ হইয়া যে একটি আমলা সম্প্রদায় আমাদের পক্ষে কৃত্রিম মানুষ হইয়া আছে, আমরা তাহারই প্রজা। যে মানুষ, তার সমস্ত মন প্রাণ হৃদয় লইয়া মানুষ, সে নয়। যে মানুষ কেবলমাত্র বিশেষ প্রয়োজনের মাপে মানুষ, সেই তো কৃত্রিম মানুষ। ফটোগ্রাফের ক্যামেরাকে কৃত্রিম চোখ বলিতে পারি। এই ক্যামেরা খুব স্পষ্ট করিয়া দেখে, কিন্তু সম্পূর্ণ করিয়া দেখে না। তাহা চলতিকে দেখে না, যাহাকে দেখা যায় না তাহাকে দেখে না। এই জন্য বলা যায় যে ক্যামেরা অন্ধ হইয়া দেখে। সজীব চোখের পিছনে সমগ্র মানুষ আছে বলিয়া তাহার দেখা কোনো আংশিক প্রয়োজনের পক্ষে যত অসম্পূর্ণ হোক, মানুষের সঙ্গে মানুষের সম্পূর্ণ ব্যবহার ক্ষেত্রে তাহাই সম্পূর্ণতর।
বিধাতার কাছে আমরা কৃতজ্ঞ যে তিনি চোখের বদলে আমাদিগকে ক্যামেরা দেন নাই। কিন্তু হায়, ভারত শাসনে তিনি কি দিলেন! যে বড় ইংরেজ 16 আনা মানুষ, আমাদের ভাগ্যে সে থাকে সমুদ্রের ওপারে, আর এপারে পাড়ি দিতেই প্রয়োজনের কাঁচিকলের মধ্যে আপনার 12 আনা ছাঁটিয়া সে এতটুকু ছোট হইয়া বাহির হইয়া আসে। সেই এতটুকুর পরিমাণ কেবল সেইটুকু, যাতে বাড়তির ভাগ কিছুই নাই। অর্থাৎ মানুষের যেটা স্বাদ, গন্ধ, লাবণ্য, যেটা তার কমনীয়তা ও নমনীয়তা, জীবনের স্বাভাবিক নিয়মে যাহা নিজেও বাড়িতে থাকে, অন্যকেও বাড়াইতে থাকে, সে সমস্ত কি বাদ পড়িল? এই ছোটোখাটো ছাঁটাছোটা ইংরেজ কোনো মতেই বুঝিতে পারে না এমন অত্যন্ত দামি ও নিখুঁত ক্যামেরা পাইয়াও সজীব চোখের চাহনির জন্য ভিতরে ভিতরে আমাদের এত তৃষ্ণা কেন? বোঝে না তার কারণ কলে ছাঁট পড়িবার সময় ইহাদের কল্পনাবৃত্তিটা যে বাদ পড়িয়াছে। ইংল্যান্ডের সরকারি অনাথ আশ্রমে যারা থাকে, তাদের মন কেন পালায় পালায় এবং প্রাণ কেন ত্রাহি ত্রাহি করে? কেননা ওই ওয়ার্ক হাউস সম্পূর্ণ ঘরও নয়, সম্পূর্ণ বাহিরও নয়। উহা আত্মীয়তাও দেয় না, মুক্তিও দেয় না। উহা কড়াই গণ্ডায় হিসাব করিয়া কেবলমাত্র আশ্রয় দেয়। আশ্রয়টা অত্যন্ত দরকারি বটে, কিন্তু মানুষ যেহেতু মানুষ, সেই জন্য সে ঘরকে চায়। অর্থাৎ দরকারের সঙ্গে বহুল পরিমাণে অদরকারকে না পাইলে সে বাঁচে না, নহিলে সে অপমানিত হয়। সুযোগ সুবিধা ফেলিয়াও সে পালাইতে চেষ্টা করে। অনাথ আশ্রমের কড়া কার্যাধ্যক্ষ এই অকৃতজ্ঞতায় বিস্মিত ও ক্রুদ্ধ হয় এবং কেবল তার ক্রোধের দ্বারাই দুঃখকে দমন করিবার জন্য সে দণ্ড ধারণ করে। কেননা এই কার্যাধ্যক্ষ পুরা মানুষ নয়, ইহার পুরা দৃষ্টি নাই। এই ছোট মানুষ মনে করে দুর্ভাগা ব্যক্তি কেবলমাত্র আশ্রয়ের শান্তিটুকুর জন্য মুক্তির অসীম আশায় ব্যাকুল আপন আত্মাকে চিরদিনের মতোই বণিকের ঘরে বাঁধা রাখিতে পারে। বড় ইংরেজ অব্যবহিতভাবে ভারতবর্ষকে স্পর্শ করে না, সে মাঝখানে রাখিয়াছে ছোট ইংরেজকে। এই জন্য বড় ইংরেজ আমাদের কাছে সাহিত্য ইতিহাসের ইংরেজি পুঁথিতে, এবং ভারতবর্ষ বড় ইংরেজের কাছে আপিসের দফতরে এবং জমা খরচের পাকা খাতায়। অর্থাৎ ভারতবর্ষ তার কাছে স্তূপাকার স্ট্যাটিস্টিক্সের সমষ্টি। সেই স্ট্যাটিস্টিক্সে দেখা যায় কত আমদানি, কত রপ্তানি, কত আয়, কত ব্যয়, কত জন্মিল, কত মরিল, শান্তি রক্ষার জন্য কত পুলিশ, শাস্তি দিবার জন্য কত জেলখানা, রেলের লাইন কত দীর্ঘ, কলেজের ইমারত কয়তলা উচ্চ। কিন্তু সৃষ্টি তো শুধু নীলাকাশ জোড়া অঙ্কের তালিকা নয়। সেই অঙ্কমালার চেয়ে অনেক বেশি হিসাবটা ভারত আপিসের কোনো ডিপার্টমেন্ট দিয়া কোনো মানব জীবের কাছে গিয়া পৌঁছয় না। এ কথা বিশ্বাস করিতে যত বাধাই থাক, তবু আমাদের দেশের লোকের ইহা নিশ্চয় জানিতে হইবে যে বড় ইংরেজ বলিয়া একটা বড় জাতি সত্যই ভূগোলের এক জায়গায় আছে। প্রবলের প্রতি দুর্বল যে অবিচার করে, তাহাতে তার দুর্বলতারই পরিচয় হয়। সেই দীনতা হইতে মুক্ত থাকিলেই আমাদের গৌরব। এ কথা শপথ করিয়া বলা যায় যে এই বড় ইংরেজ সর্বাংশেই মানুষের মতো। ইহাও নিশ্চিত যে জগতের সকল বড় জাতি যে ধর্মের বলে বড় হইয়াছে, ইংরেজও সেই বলেই বড়। অত্যন্ত রাগ করিয়াও একথা বলা চলিবে না যে সে কেবল তলোয়ারের ডগায় ভর করিয়া উঁচু হইয়াছে, কিংবা টাকার থলির উপরে চড়িয়া। কোনো জাতি কেবল টাকা করিতে কিংবা লড়াই করিতে পারে বলিয়াই ইতিহাসে গৌরব লাভ করিয়াছে, এ কথা অশ্রদ্ধেয়। মনুষ্যত্বে বড় না হইয়াও কোনো জাতি বড় হইয়াছে, এ কথাটাকে বিনা সাক্ষ্য প্রমাণে গোড়াতেই ডিসমিস করা যাইতে পারে। ন্যায়, সত্য এবং স্বাধীনতার প্রতি শ্রদ্ধা এই ইংরেজ জাতির অন্তরের আদর্শ।
সেই আদর্শ ইহাদের সাহিত্যে ও ইতিহাসে নানা আকারে ও অধ্যবসায়ে প্রকাশ পাইয়াছে এবং আজিকার মহাযুদ্ধেও সেই আদর্শ নানা ছলনা ও প্রতিবাদ সত্ত্বেও তাহাদিগকে শক্তি দান করিতেছে। এই বড় ইংরেজ স্থির নাই, সে অগ্রসর হইয়া চলিয়াছে। ইতিহাসের মধ্য দিয়া তার জীবনের পরিবর্তন ও প্রসার ঘটিতেছে। সে কেবল তার রাষ্ট্র ও বাণিজ্য লইয়া নয়, তার শিল্প, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, ধর্ম ও সমাজ লইয়া পূর্ণ প্রবাহে চলিয়াছে। সে সৃজনধর্মী। ইউরোপীয় সভ্যতার বিরাট যজ্ঞে সে একজন প্রধান হোতা। বর্তমান যুদ্ধের মহৎ শিক্ষা তার চিত্তকে প্রতি মুহূর্তে আন্দোলিত করিতেছে। মৃত্যুর উদার বৈরাগ্য আলোকে সে মানুষের ইতিহাসকে নূতন করিয়া পড়িবার সুযোগ পাইল। সে দেখিল অপমানিত মনুষ্যত্বের প্রতিকূলে সাজাত্যের আত্মাভিমানকে একান্ত করিয়া তুলিবার অনিবার্য দুর্যোগটা কি। সে আজ নিজের গোচরে বা অগোচরে প্রত্যহ বুঝিতেছে যে স্বজাতির যিনি দেবতা, সর্বজাতির দেবতাই তিনি। এই জন্য তাহার পূজায় নরবলি আনিলে একদিন রুদ্র তাঁর প্রলয় রূপ ধারণ করেন। আর যদি সে নাও বুঝিয়া থাকে, একদিন সে বুঝিবেই যে হাওয়া যেখানেই পাতলা, ঝড়ের কেন্দ্রই সে জায়গাটায়। কেননা চারিদিকের মোটা হাওয়া সেই ফাঁক জায়গাটা দখল করিতেই ঝুঁকিয়া পড়ে। তেমনি পৃথিবীর যেসব দেশ দুর্বল, সবলের দ্বন্দ্বের কারণ সেখানেই, লোভের ক্ষেত্র সেখানেই। মানুষ সেখানে আপন মহৎ স্বরূপে বিরাজ করে না। মানুষ প্রত্যহই সেখানে অসতর্ক হইয়া আপন মনুষ্যত্বকে শিথিল করিয়া বর্জন করিতে থাকে। শয়তান সেখানে আসন জুড়িয়া ভগবানকে দুর্বল বলিয়া বিদ্রূপ করে। বড় ইংরেজ এ কথা বুঝিবেই যে বালির উপর বাড়ি করা চলে না। একের শক্তিহীনতার উপরে অপরের শক্তির ভিত্তি কখনোই পাকা হইতে পারে না। কিন্তু ছোট ইংরেজ অগ্রসর হইয়া চলে না। যে দেশকে সে নিশ্চল করিয়া বাঁধিয়াছে, শতাব্দীর পর শতাব্দী সেই দেশের সঙ্গে সে আপনি বাঁধা। তার জীবনের এক পিঠে আপিস, আর এক পিঠে আমোদ। যে পিঠে আপিস, সে পিঠে সে ভারতের বহু কোটি মানুষকে রাষ্ট্রিকের রাজদণ্ডের বা বণিকের মানদণ্ডের ডগাটা দিয়া স্পর্শ করে। আর যে পিঠে আমোদ, সে পিঠটা চাঁদের পশ্চাৎ দিকের মতো, বৎসরের পর বৎসর সম্পূর্ণ অদৃশ্য। তবু কেবলমাত্র কালের অঙ্কপাত হিসাব করিয়া ইহারা অভিজ্ঞতার দাবি করে। ভারত অধিকারের গোড়ায় ইহারা সৃজনের কাজে রত ছিল, কিন্তু তাহার পর বহু দীর্ঘকাল ইহারা পাকা সাম্রাজ্য ও পাকা বাণিজ্যকে প্রধানত পাহারা দিতেছে ও ভোগ করিতেছে। নিরন্তর রুটিনের ঘানি টানিয়া ইহারা বিষয়ী লোকদের পাকা প্রকৃতি পাইয়াছে। সেই প্রকৃতি কঠিন অসারতাকেই বল বলিয়া থাকে। তারা মনে করে তাদের আপিসটা সুনিয়মে চলিতেছে, এইটাই বিশ্বের সবচেয়ে বড় ঘটনা। কিন্তু আপিসের জানলার বাহিরে রাস্তার ধুলার উপর দিয়া বিশ্বদেবতা তাঁর রথযাত্রায় অতি দিনকেও যে নিজের সারথ্যেই চালাইতেছেন, এই চালনাকে তারা অশ্রদ্ধা করে। অক্ষমের সঙ্গে নিয়ত কারবার করিয়া এ কথা তারা ধ্রুব বলিয়া ধরিয়া লইয়াছে। যেমন তারা বর্তমানের মালিক, তেমনি তারা ভবিষ্যতের নিয়ন্তা। আমরা এখানে আসিয়াছি এই কথা বলিয়াই তারা চুপ করে না। আমরা এখানে থাকিবই এই কথা বলিয়া তারা স্পর্ধা করে। অতএব ওরে মরীচিকা লুব্ধ দুর্ভাগা, বড় ইংরেজের কাছ হইতে জাহাজ বোঝাই করিয়া বর আসিতেছে, কেবল এই আশাটাকে বুকে করিয়াই পশ্চিমের ঘাটের দিকে অত বেশি কলরব করিতে করিতে ছুটিও না। এই আশঙ্কাটাকেও মনে রাখিও যে ভারত সাগরের তলায় তলায় ছোট ইংরেজের মাইন সার বাঁধিয়া আছে। এটা অসম্ভব নয় যে তোমার ভাগ্যে জাহাজের যে ভাঙা কাঠ আছে সেটা স্বাধীন শাসনের অন্ত্যেষ্টি সৎকারের কাজে লাগিতে পারে। তারপরে
লোনা জলে পেট ভরাইয়া ডাঙায় উঠিতে পারিলেই আমাদের অদৃষ্টের কাছে কৃতজ্ঞ থাকিব।